নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলার ওপর কি ফের এক বড় আঘাত আনার পরিকল্পনা চলছে? ছাত্র আন্দোলনের পবিত্র পোশাকের পেছনে লুকিয়ে থাকা কিছু দেশবিরোধী শক্তি কি আবার পুরো দেশকে অরাজকতার আগুনে ঠেলে দিতে চাইছে? মনে রাখবেন, জিওপলিটিক্স বা জাতীয় সুরক্ষায় কোনো কাল্পনিক জল্পনা বা আবেগ কাজ করে না। যা কাজ করে তা হলো নিটোল এবং কঠিন বাস্তব। দেশ জুড়ে হাজার হাজার কোটি টাকার ফান্ডিং নামিয়ে কিভাবে এক শ্রেণীর সুবিধাবাদী গোষ্ঠী আইন শৃঙ্খলা চূর্ণ বিচূর্ণ করার ছক কষছে, আজ তার সম্পূর্ণ পর্দা ফাঁস হতে চলেছে। ভারতের সার্বভৌমত্ব, জনসুরক্ষা এবং দেশের শাসন ব্যবস্থাকে দুর্বল করার এই চক্রান্তকে আজ আমরা নিরপেক্ষ চোখ দিয়ে দেখব। আজ আমরা তুলে ধরব সেই চরম সত্য যা মূলধারার মিডিয়া প্রায়শই এড়িয়ে যায়। এখন সরাসরি চলে যাচ্ছি আজকের সবচেয়ে বড় খবর বা ব্রেকিং নিউজে। রাজধানী দিল্লিতে ফের একবার বড়সড় আন্দোলনের আলটিমেটাম দিয়েছে তথাকথিত প্রতিবাদী গোষ্ঠীগুলো। প্রশাসনকে বেঁধে দেওয়া 24 ঘন্টার সময়সীমা শেষ হতে চলেছে। আন্দোলনকারীদের দাবি, সরকার বা প্রশাসন যদি অবিলম্বে তাদের সব শর্ত মেনে না নেয় এবং পূর্বে সহিংসতা ছড়ানোর অপরাধে গ্রেপ্তার হওয়া সামাজিক ব্যক্তিদের ওপর থেকে সমস্ত এফআইআর প্রত্যাহার না করে, তবে আবার স্তব্ধ করে দেওয়া হবে রাজধানী শহরের স্বাভাবিক জীবনযাত্রা। কিন্তু ঠিক এর পেছনে আসল উদ্দেশ্যটা কি? আন্দোলন কি সত্যিই সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে, নাকি এর পেছনে কাজ করছে সুনির্দিষ্ট কিছু রাজনৈতিক স্বার্থ এবং দেশবিরোধী আন্তর্জাতিক লবি? সরকারি তথ্য অনুযায়ী সাম্প্রতিক প্রোটেস্টের সময় আন্দোলনকারীদের ভিড়ে মিশে গিয়েছিল 2500-এরও বেশি দাগী অপরাধী এবং অসামাজিক উপাদান। প্রশ্ন উঠছে, ছাত্র আন্দোলনের নামে কারা এই দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে? বিশ্লেষণের গভীরে যাওয়ার আগে দেশের প্রতিটা সচেতন নাগরিকের কাছে আমার কিছু সোজা এবং স্পষ্ট প্রশ্ন রয়েছে। ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কি কাউকেই দেওয়া যায়? সাধারণ মানুষের করের টাকায় চলা সরকারি সম্পত্তি ধ্বংস করা, রাস্তায় আগুন লাগানো এবং দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রযন্ত্রকে প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করা, এটা কি স্বাধীনতার আসল অর্থ? যখনই কোনো রাজ্য বা কেন্দ্রে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধ করতে করা আইন আনা হয়, ঠিক তখনই কেন এক শ্রেণীর গোষ্ঠী রাস্তায় নেমে গোলমাল পাকানোর চেষ্টা করে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, দেশবিরোধী উপাদান বা অসামাজিক দুষ্কৃতীদের গ্রেপ্তার করলে কিছু রাজনৈতিক দল এবং নির্দিষ্ট লবির হঠাৎ এত কষ্ট হয় কেন? আজ এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে খুঁজতেই হবে, কারণ নীরব থাকা মানে এই জাতীয় অরাজকতাকে পরোক্ষভাবে সমর্থন করা। আসুন এবার পুরো বিষয়টি গভীরভাবে বোঝা যাক। এই প্রোটেস্ট কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয়। এটি হলো যাকে আন্তর্জাতিক ভূ রাজনীতির ভাষায় বলা হয় প্রোটেস্ট এনগেজিং বা পরিকল্পিত অরাজকতা। যখনই ভারত আন্তর্জাতিক মঞ্চে অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠছে, ঠিক তখনই অভ্যন্তরীণভাবে দেশকে দুর্বল করার জন্য কোটি কোটি টাকার ফান্ডিং নেমে আসছে। আপনারা দেখেছেন কিছুদিন আগেই কিভাবে একটি আন্দোলন হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছিল। যখন প্রশাসন ও সরকার আন্দোলনকারীদের মূল দাবিগুলো বিচার বিবেচনা করে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিল, তখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রোটেস্ট শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রোটেস্ট কি সত্যিই শেষ হলো? না, কারণ আসল উদ্দেশ্য তো কোনো সমস্যার সমাধান বের করা ছিলই না। আসল উদ্দেশ্য ছিল দেশের ভেতরে অরাজকতা বা কেওয়াজ তৈরি করা। যখনই একটা বাহানা শেষ হয়ে যায়, তখনই নতুন বাহানা বা নতুন ইস্যু তৈরি করা হয়। এই আন্দোলনের পেছনে যারা চালিকা শক্তি হিসেবে কাজ করছে, তারা কারা? ভালো করে খেয়াল করলে দেখবেন সেই একই পুরনো লেফটিস্ট গ্রুপ, একই চরমপন্থী মানসিকতার লোকজন, যারা অতীতে দেশবিরোধী স্লোগান দেওয়া ব্যক্তিদের প্রকাশ্যে সমর্থন জানিয়ে এসেছে, যারা ভারতীয় সেনাকে অপমান করতে দ্বিধা করে না। তারা আজ সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার জন্য ছাত্রদের নাম ব্যবহার করছে। একবার ভাবুন, কেন প্রোটেস্টের জায়গায় কোটি কোটি টাকার খাবার, পানীয়, তাঁবু এবং প্রচারের উপকরণ কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যায়? এত ফান্ড কোত্থেকে আসে? সাধারণ মানুষের রক্ত জল করা উপার্জনের ট্যাক্সের টাকায় দেশ চলবে, আর এই অরাজকতাবাদীরা বিদেশি টাকা বা কর্পোরেট ফান্ড পেয়ে দেশকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা কোনো স্বাধীন দেশ মেনে নিতে পারে না। প্রশাসন যখনই তাদের আলটিমেটাম অস্বীকার করে কড়া পদক্ষেপের বার্তা দিচ্ছে, অমনি তারা হুমকি দেওয়া শুরু করছে। কিন্তু ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকার বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখন আর কোনো ফাঁকা হুমকিতে নতজানু হতে প্রস্তুত নয়। আন্দোলনকারীদের আসল চেহারা ঢাকা দেওয়ার জন্য প্রায়ই স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত সমাজের কথা বলা হয়,
অথচ একটু পেছন ফিরে তাকালে বোঝা যায় এদের আসল মুখোশটা ঠিক কেমন। চলুন উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করা যাক। রাজধানী দিল্লি এবং সংলগ্ন রাজ্যগুলোতে যে রাজনৈতিক দল বা শাসন ব্যবস্থা বড় বড় দাবি করে থাকে, তাদের আমলের দুর্নীতির ধরনগুলো দেখলে চমকে যেতে হয়। এতদিন মানুষ সাধারণ ঘুষ বা তছরূপের কথা শুনত, কিন্তু এখানে দুর্নীতির পদ্ধতিটাই বদলে দেওয়া হয়েছিল। প্রথমে ধরা যাক সরকারি অবকাঠামো বা বিলাসবহুল বাসস্থান তৈরির নাম করে যে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে, যাকে সাধারণ মানুষ শীষমহল কেলেঙ্কারি বলে চেনে। যখন বিশ্বজুড়ে অতিমারির চরম সংকট চলছিল, সাধারণ মানুষ অক্সিজেন এবং ওষুধের জন্য লড়াই করছিল, তখন সরকারি কোষাগারের কোটি কোটি টাকা খরচ করে নিজের বাসভবন সাজানো হচ্ছিল। সরকারি নিয়মে কোনো কাজের খরচ 10 লক্ষ টাকা ছাড়িয়ে গেলে যেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়, সেখানে নিয়ম এড়ানোর জন্য 9,90,000 বা 9,99,000 টাকার ছোট ছোট টুকরো বিল তৈরি করে কেনাকাটা করা হয়েছে। ভিয়েতনাম থেকে আনা মহামূল্যবান পাথর থেকে শুরু করে আধুনিকতম সাজ সরঞ্জাম, সবেতেই এখানে দুর্নীতির টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। দ্বিতীয়ত, স্বাস্থ্য ব্যবস্থার নামে যা করা হয়েছে তা আরও ভয়াবহ। তথাকথিত মহল্লা ক্লিনিক বা বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার ঢোল পেটানো হয়েছিল সর্বত্র। কিন্তু যখন তদন্ত শুরু হলো, তখন কি তথ্য সামনে এলো জানেন? তথ্য বলছে প্যাথোলজিক্যাল টেস্ট বা স্বাস্থ্য পরীক্ষার নামে তৈরি করা হয়েছে হাজার হাজার ঘোস্ট এন্ট্রিজ বা ভুয়া খাতা। হাজার হাজার এন্ট্রি পাওয়া গেছে যেখানে রোগীর কোনো ফোন নাম্বারই নেই, শুধুই শূন্য লেখা। হাজার হাজার এন্ট্রি এখানে শুধু 9999 লেখা আছে। এমনকি একটাই মোবাইল নম্বর ব্যবহার করে কয়েক হাজার মানুষের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। সবচেয়ে বড় বিষয়, যখন প্যাথোলজি অ্যাপের সার্ভার ডাউন ছিল বা প্রযুক্তিগত ত্রুটির কারণে পরিষেবা বন্ধ ছিল, ঠিক সেই সময়ের মধ্যেও 22 লক্ষেরও বেশি টেস্ট সফলভাবে সম্পন্ন হয়ে গেছে। ভাবতে পারেন? অর্থাৎ কাগজে কলমে কোটি কোটি টাকার ওষুধ এবং টেস্টের বিল পাশ করিয়ে সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে, আর বাস্তবে আমজনতা কিছুই পায়নি। ঠিক একই ধরনের মডেল বা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি অন্যান্য রাজ্যগুলোতেও। উদাহরণস্বরূপ, পাঞ্জাবে যখন এক্সাইজ অ্যান্ড ট্যাক্সেশন ইন্সপেক্টর কিংবা ফার্মাসিস্টের মতো গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলো, সেখানে দুর্নীতির মাত্রা সমস্ত সীমা ছাড়িয়ে যায়। পরীক্ষায় যারা পাশ করেছে, সরকারি মেধা তালিকায় তাদের নামের জায়গায় কি লেখা গেল জানেন? কারো নামের জায়গায় লেখা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কারো নাম ফটো, কারো নাম স্মাইল, তো কারো নামের জায়গায় লেখা রয়েছে কেবল একটি জিফ বা ছবি। একজনই প্রার্থী, তার নামে দুটি পৃথক অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে। সে একই সময়ে দুটি ভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিয়ে দুটিতেই প্রথম স্থান অধিকার করে চাকরি করে যাচ্ছে। যখন আমজনতা ও যোগ্য প্রার্থীরা এই চরম জালিয়াতির বিরুদ্ধে জবাবদিহিতা চাইল, তখন সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করল। শেষ পর্যন্ত পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টকে এই নিয়োগ প্রক্রিয়ার উপর স্টে অর্ডার বা স্থগিতাদেশ জারি করতে হলো। যারা নিজেরা এভাবে রাষ্ট্রীয় কোষাগার লুটে নিচ্ছে এবং তরুণদের ভবিষ্যৎ নষ্ট করছে, আজ তারাই যখন নৈতিকতার বড় বড় ভাষণ দেয়, প্রোটেস্টের ডাক দেয়, তখন কি ভারতের মানুষ তাদের বিশ্বাস করবে? এখন প্রশ্ন হচ্ছে, ভারত সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো কি হাত গুটিয়ে বসে আছে? একদমই নয়। যেভাবে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে, তা এক কথায় অভূতপূর্ব। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এবং দিল্লি পুলিশ এখন থেকে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত না করার নীতি বা জিরো টলারেন্স পলিসি গ্রহণ করেছে। সাম্প্রতিক প্রোটেস্ট চলাকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনস্থলে প্রায় 2500 জনেরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন ফেসিয়াল রিকগনাইজেশন ক্যামেরা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত নজরদারি সরঞ্জাম ব্যবহার করেছে। এর ফলে কি সত্য সামনে এসেছে জানেন? ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, ছাত্রদের ভিড়ের মধ্যে আসলে শত শত দাগি অপরাধী, পেশাদার পাথরবাজ এবং দুষ্কৃতী লুকিয়ে রাখা হয়েছিল, যাদের মূল কাজই ছিল পরিস্থিতি একটু উত্তপ্ত হলেই পুলিশের ওপর হামলা চালানো এবং পাবলিক প্রপার্টি ধ্বংস করা। এখন যখন প্রশাসন সেই সিসিটিভি ফুটেজ এবং এআই ফেসিয়াল রিকগনাইজেশনের মাধ্যমে অপরাধীদের একটা একটা করে চিহ্নিত করে গ্রেফতার করছে, এফআইআর দায়ের করছে, ঠিক তখনই প্রোটেস্টের নেতারা চিৎকার জুড়ে দিয়েছে। তারা দাবি করছে শিক্ষার্থীদের ওপর থেকে সমস্ত এফআইআর ফেরত নিতে হবে, গ্রেপ্তার করা অপরাধীদের ছেড়ে দিতে হবে। কিন্তু ভারতের আইন কি বলে? ভারতীয় দণ্ডবিধি এবং সংবিধান অনুযায়ী গুরুতর ফৌজদারি অপরাধ বা সহিংসতায় অভিযুক্তদের ক্ষেত্রে এমনি কোনো এফআইআর প্রত্যাহার করা সম্ভব নয়। এফআইআর কোয়াশ করতে হলে তদন্তের পর আদালতে প্রমাণ পেশ করতে হয় এবং হাইকোর্টের নির্দেশ লাগে। এখানে আন্দোলনকারীদের নেতারা আসলে সাধারণ বিভ্রান্ত যুবকদের ঢাল হিসেবে ব্যবহার করছে, যাতে তাদের পেছনে থাকা অপরাধী বা রাজনৈতিক চালকরা বেঁচে যায়।
তারা সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অন্যায্য দাবি পেশ করছে। কিন্তু বর্তমান সরকার স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, আইন সবার জন্য সমান। আপনি যতই বড় রাজনৈতিক প্রভাবশালী হন বা প্রোটেস্টের নেতা হন না কেন, দেশের শান্তি নষ্ট করতে আপনাকে আইনি পরিণতির মুখোমুখি হতেই হবে। এমনকি দিল্লির যন্তর মন্তরে বা যে কোনো সংবেদনশীল এলাকায় প্রোটেস্টের নাম করে যে টন টন আবর্জনা এবং অসামাজিক কার্যকলাপ তৈরি করা হয়েছিল, তা সাফ করে সাধারণ নাগরিকদের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আজ ভারত একটি আধুনিক ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হচ্ছে। এখানে অরাজকতাবাদীদের জন্য কোনো ছাড় নেই। ভারত সরকার প্রমাণ করে দিচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা নিশ্চিত করতে তারা যে কোনো কড়া পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বুঝতে হবে, যা ভারতের কোটি কোটি যুবকের ভবিষ্যতের সঙ্গে সরাসরি যুক্ত। তা হলো নিয়োগ পরীক্ষায় কারচুপি এবং পেপার লিক কেলেঙ্কারি। ভারতের পার্লামেন্টে সম্প্রতি এমন একটি ঐতিহাসিক ও কঠোর আইন বা অ্যান্টি পেপার লিক বিল নিয়ে আলোচনা এবং পেশ করার প্রক্রিয়া শুরু হয়েছে, যার দ্বারা প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় জালিয়াতি করা ব্যক্তিদের কঠোরতম শাস্তি দেওয়া সম্ভব হবে। এই আইনে প্রস্তাব করা হয়েছে, পরীক্ষায় কারচুপি বা প্রশ্নপত্র ফাঁসে যুক্ত থাকলে সর্বনিম্ন 3 থেকে 5 বছরের জেল এবং সংগঠিত অপরাধের জন্য 10 বছর পর্যন্ত কারাদণ্ড। জালিয়াতির সাথে যুক্ত কোনো সংস্থা বা ব্যক্তির ক্ষেত্রে কম করে 1 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা। অপরাধীদের সমস্ত অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থা। এখন আপনিই চিন্তা করুন, এই আইনটি পাশ হলে কাদের সবচেয়ে বেশি ক্ষতি হবে? নিশ্চয়ই সেই সব শিক্ষা মাফিয়া, দালাল এবং অসৎ রাজনৈতিক নেতাদের, যারা কোটি কোটি টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করে সাধারণ যোগ্য ছাত্রছাত্রীদের স্বপ্ন ধ্বংস করত। কিন্তু পার্লামেন্টের ভেতরে আমরা কি চিত্র দেখলাম? যে বিরোধীরা এবং তথাকথিত প্রোটেস্ট সমর্থনকারীরা বাইরের ছাত্রদের অধিকারের জন্য কান্নাকাটি করে, তারাই এখন সংসদে এই কড়া অ্যান্টি পেপার লিক ল নিয়ে আলোচনা হচ্ছিল, তখন তার বিরোধিতা করে হট্টগোল শুরু করে দিল। তারা চায় না এমন কোনো শক্ত আইন আসুক যা তাদের আর্থিক যোগানের রাস্তা বন্ধ করে দেয়। একদিকে ভারত সরকার শিক্ষার মান উন্নয়ন করতে এবং স্বচ্ছতা আনতে ধর্মেন্দ্র প্রধানের মতো মন্ত্রীদের মাধ্যমে কড়া পদক্ষেপ নিচ্ছে, এনটিএর মতো সংস্থার আমূল পরিবর্তন সংস্কার করছে। আর অন্যদিকে এক শ্রেণীর স্বার্থান্বেষী গোষ্ঠী চায় দেশের তরুণ সমাজকে সার্বক্ষণিক বিভ্রান্ত করে রাখতে। কিন্তু দেশের জাগ্রত যুব সমাজ এখন আর বোকা নয়। তারা বুঝতে পারছে কারা সত্যি তাদের ভবিষ্যতের কথা ভাবছে আর কারা তাদের কেবল রাজনৈতিক দাবার চাল হিসেবে ব্যবহার করছে। পরিশেষে একটা কথাই বলতে চাই, সমাজ আজ যে অবস্থায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নেই। বিশ্বমঞ্চে ভারতের ভূরাজনৈতিক অবস্থান এবং অর্থনৈতিক উন্নতি যত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, শত্রুপক্ষ তত বেশি ছটপট করছে। তারা জানে সম্মুখ সমরে ভারতকে হারানো অসম্ভব, তাই অভ্যন্তরীণভাবে অস্থিতিশীলতা ছড়ানোই তাদের একমাত্র পথ। কিন্তু ভারতের সচেতন নাগরিক হিসেবে আমাদের কর্তব্য হলো এই ধরনের অরাজকতা ও ছদ্মবেশী প্রোটেস্টের বিরুদ্ধে সোচ্চার হওয়া। যেসব শক্তি দেশের শান্তি বিঘ্নিত করতে চায়, যারা রাস্তায় রাজনৈতিক ফায়দা তোলার জন্য ভারতীয় সম্পত্তি ধ্বংস করে, তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ও বলপ্রয়োগমূলক পদক্ষেপ নেওয়াই এখন সময়ের একমাত্র দাবি। সরকার যদি আবার এদের সামনে ঝোঁকে, তবে তা হবে দেশের সার্বভৌমত্বের জন্য এক চরম পরাজয়। আইনের শাসন বজায় রাখতে হবে। অপরাধী সে যেই হোক, তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করতেই হবে। আপনারা কি মনে করেন, এই অরাজকতাবাদীদের বিরুদ্ধে কি সরকারের আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত, নাকি আবার এদের অহেতুক দাবি মেনে নেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। যদি আপনারা দেশের নিরাপত্তা এবং আসল সত্য সম্পর্কিত এমন নির্ভীক ও নিরপেক্ষ জিওপলিটিক্যাল অ্যানালিসিস প্রতিনিয়ত দেখতে চান, তবে এই ভিডিও আপনার পরিচিত সবার সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা মিস না করেন। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি নতুন নিউজ অ্যানালিসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।